1953 সালে তৈরি হওয়া ক্লাব। তো আজকে এই ক্লাবের একটা বিশেষত্ব, এলাকার বিশেষত্ব, একই এরিয়াতে আমরা বিদ্যালয় পাচ্ছি, স্বনামধন্য বিদ্যালয়, যেটা একটা মানে স্ট্যান্ডও করে এখান থেকে, এবং বিদ্যালয়টা যথেষ্ট নাম আছে সারা রাজ্যে, শঙ্করাচার্য বিদ্যায়তন। সেই সাথে একই এলাকাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মন্দির আছে, এবং প্রাচীন মন্দির, যদিও ভগ্নদশায় আছে, সেটা আমরা সংস্কারের ব্যবস্থা করছি। সেই সাথে এখানে একটা আমরা হাসপাতাল দেখতে পাচ্ছি। তো সামাজিক দিক দিয়ে এই এলাকার গুরুত্ব অনেক বেশি। তো এই এলাকার সামাজিক তত্ত্বাবধানের দায়িত্ব যে ক্লাব, আমাদের উন্নয়ন সংঘ, স্কুল, মন্দির এবং হাসপাতাল, সেইটা নিয়ে সামাজিক স্তরে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিল, এবং বর্তমান সেক্রেটারির নেতৃত্বে সেই দায়িত্ব খুব সুন্দরভাবে পালিত হচ্ছে। এখানে মহিলারা সব ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, সবকিছুর মধ্যে মহিলারা প্রাধান্য থাকে বেশি। পূজা কমিটিতে তো মহিলারা থাকে। আমাদের এই ক্লাবে জেন্ডার ইকুয়ালিটি প্রচন্ড পরিমাণে ট্রাস্ট করে এবং সেটা এক্সিকিউট করে। আমি বলতে চাইছিলাম আপনাদের ক্লাবে মহিলাদের কিরকম অংশগ্রহণ? সক্রিয় ভূমিকা আছে, সক্রিয় ভূমিকা আছে, কারণ মহিলারা সবকিছুতেই, সবটি প্রোগ্রামই আমাদের মহিলা নিয়েই হচ্ছে। নমস্কার, মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকে আমরা মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় অতিথি রূপে পেয়েছি ডক্টর পার্থ সরকার, যিনি ক্লাব সম্পাদক, উন্নয়ন সংঘ, উত্তর বাদারঘাট। নমস্কার, আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত। আজকে আমরা ক্লাব সম্পর্কে, বিশেষ করে উন্নয়ন সংঘ ক্লাব সম্পর্কে বিস্তারিতভাবে ওনার কাছ থেকে জানবো। প্রথমেই ভারতবর্ষে মানে পাড়ায় পাড়ায় যে ক্লাব প্রতিষ্ঠা, তা তো নিশ্চিতভাবে একটা প্রেক্ষাপট রয়েছে, ইতিহাস রয়েছে। সেই ইতিহাস যদি আপনি আমাদের তুলে ধরেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের উত্তর বাধারঘাট উন্নয়ন সংঘ ক্লাবে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা উন্নয়ন সংঘ ক্লাব অনেক পুরনো ক্লাব, 1953 আমাদের শহর দক্ষিণাঞ্চলের সবচেয়ে পুরনো ক্লাব। তারপর আশেপাশে যা ক্লাব আছে সবই পরে হয়েছে, পরবর্তী সময়ে হয়েছে। আপনি যে কথাটা বললেন যে ক্লাব যে কালচারটা, এটা শুধু আজকে থেকে না, এটা বিগত আমাদের যে ব্রিটিশ শাসন তখন থেকে ছিল। সেই জায়গায় যদি ভুল না বলি, আমাদের কলকাতায় একটা ক্লাব ছিল, ক্রিকেট ক্লাব। ক্রিকেট ক্লাব সেটা তখনকার সময়ে ব্রিটিশরা 1700 এর কথা, 1772 লাইক দ্যাট, তখনকার সময়ে প্রথম তারা স্থাপিত করে ক্রিকেট ক্লাব। অ্যাকচুয়ালি ক্লাব তৈরির তখন মাধ্যম ছিল যে মানে বিশেষ প্রয়োজন ছিল যে ব্রিটিশরা তারা ওইখানে গিয়ে তাদের সামাজিকতা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সূচি করার জন্য তারা ক্লাব তৈরি করেছিল। তো আস্তে আস্তে এই ক্লাব কালচারটা আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন তারপর আমাদের কলকাতায় যদি দেখি, অনেক ক্লাব আছে, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান, এরকম অনেক ক্লাব আছে যারা বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত আছে, বিভিন্ন অন্যান্য সাংস্কৃতিক এই সঙ্গে জড়িত। তো আস্তে আস্তে এই ক্লাব কালচারটা আস্তে আস্তে করে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে আমাদের ত্রিপুরাতেও আছে। এবং এই এই যে কালচারটা, ক্লাব কালচারটা, এটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা যে সামাজিকতা, তারপর বলুন সাংস্কৃতিক, তারপর সবার সঙ্গে একটা সম্পর্ক আদান প্রদান, মানে সম্পর্ক অটুট বন্ধন তৈরি করার একটা মাধ্যম ছিল ক্লাব। এই ক্লাবের মাধ্যমে আমরা আমাদের যে আশেপাশে যারা মানুষজন থাকে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার একটা সুন্দর জায়গা, মাধ্যম বলতে পারি, মাধ্যম বলতে পারি। তো ওইটা দিয়ে কি হয়, আমরা আমাদের যে সোসাইটির মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড বলুন, তারপর সাংস্কৃতিক বলুন, খেলাধুলা বলুন,
যে কোনো মাধ্যম আমাদের ক্লাব হিসাবে ইউজ হয় এবং ক্লাবের মাধ্যমেই সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং এলাকার মধ্যে সুন্দর একটা সাড়া পাওয়া যায়। তো আস্তে আস্তে এই ক্লাব কালচারটা, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ক্লাব আছে, তারাও বিভিন্ন এরকম অ্যাক্টিভিটি করছে। পুরানো সময় আগেও ছিল, এখনো চলছে। তো ক্লাব এই যে বিগত বছর ধরে ক্লাবের কালচারটা চলে আসছে, এটা আস্তে আস্তে আমাদের সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ ইনিশিয়েটিভ মানে ওরা উদ্দেশ্যগুলি উদ্দেশ্যগুলি পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, পরিবর্ধনও হচ্ছে। আচ্ছা, আপনাদের যে ক্লাব উন্নয়ন সংঘ, তার কি কোনো লিখিত কনস্টিটিউশন আছে? লিখিত কোনো কনস্টিটিউশন নেই, কিন্তু আমরা আমাদের যে বিভিন্ন ধরনের আহ, কাজকর্মগুলি, আমাদের লিখিত কোনো কনস্টিটিউশন নেই, কিন্তু কাজকর্মগুলি আমাদের যে সংবিধানের নিয়ম মেনে যে কাজগুলি হয়, এটা আমরা সবসময় করে আসছি, কিন্তু আমাদের লিখিত কোনো কিছু নেই এরকম। মানে ট্রেডিশনাল যেগুলো, হ্যাঁ, ট্রেডিশনাল কনভেনশনাল বলতে পারেন যেগুলি আছে, এগুলি আমরা সবসময় করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে ক্লাব, বছর ব্যাপী আপনারা কি কি ধরনের কর্মসূচি করে থাকেন? দেখুন, এখন এখন এক সময় মানুষের ক্লাব ক্লাব বলতে আজকে থেকে আমরা যখন ক্লাবে ঢুকলাম, আজকে থেকে ৩-৪ বছর আগে যখন আমি দায়িত্ব পেলাম, এর আগে থেকে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। আহ, দায়িত্বে সম্পাদক হিসেবে 2023 মনে হয় আমি পেয়েছি, 2023। এর আগে থেকেও ক্লাবের সঙ্গে জড়িত ছিলাম। তখন যখন ক্লাবের থেকে জড়িত ছিলাম, আজকে থেকে 10-15 বছর হবে জড়িত আছি। তার আগে একটা ছোটবেলা যখন ছিল, ক্লাব সম্বন্ধে মানুষের কাছে একটা বাজে ধারণা ছিল, সবসময় একটা বাজে ধারণা থাকতো। আমার ভাবতাম আসলে মনে হয় ক্লাব মানে কিছু এরকমই, যে এলাকাবাসীর মধ্যে থাকতে গেলে ক্লাবকে জিজ্ঞেস করে থাকতে হবে, ক্লাবের উপদ্রবে থাকতে এরকম। কিন্তু আমি আমার উন্নয়ন সংঘ ক্লাবে আমি এরকম কখনো দেখিনি, কিন্তু এগুলি শুনতাম বিভিন্ন সময়, পত্রিকায় দেখতাম, গ্রামাঞ্চল বা বিভিন্ন জায়গায় এরকম, কিন্তু এরকম কিছু মানে আমি দেখিনি। আমাদের যে উত্তর বাধারগাছ উন্নয়ন সংঘ ক্লাব সবসময় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে বিগত বছর থেকে। আমরাও প্রত্যেক বছর, আমাদের প্রতিষ্ঠা দিবস হলো 16 সেপ্টেম্বর, এবারও হবে 16 সেপ্টেম্বর। আমরা ওই 16 সেপ্টেম্বর দিনটা আমরা রক্তদান শিবির পালন করি, স্বচ্ছতা অভিযান বলে। পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে আমরা গিয়ে মানে ওদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যাকে বলেন, যে আমরা আবর্জনা মুক্ত পরিবেশ, ওইটা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা। তারপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা এইসব থাকে, বৃক্ষরোপণ কর্মসূচি থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের পূজা পার্বণ তো আছেই, গণেশ পূজা বলুন, দুর্গা পূজা বলুন, কালী পূজা বলুন, বিভিন্ন পূজা এইসব চলছে। তাছাড়া আমরা দুর্গাপূজার সময় প্রত্যেক বছর, এটা হয়তো খুব কম ক্লাবেই করে, আমি জানা নেই, উন্মিলন নামে একটা আমরা আমাদের ম্যাগাজিন পাবলিশ করি। ওইটার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য বা ত্রিপুরা রাজ্যের বাইরের অনেক লেখক লেখিকা তাদের লেখা বিভিন্ন কবিতা মাধ্যমে এগুলি শেয়ার করেন, এবং আমরা প্রত্যেক বছর এটার মধ্যে কিছু না কোথাও থেকে কিছু একটা প্রাইজ পাই, কারণ এটা আমাদের লেখা এত সুন্দর থাকে, প্রত্যেক পাঠক পাঠিকারা পেয়ে খুব খুশি হয়। এই বছরও আমরা করব, প্রত্যেক বছর দুর্গাপূজার সময়ই করি আমরা। তাছাড়া আমরা গত বছর অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা করেছিলাম, এটা জেন্ডার বলতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এন্ড ট্রান্সজেন্ডার ইস্যুস। আচ্ছা আচ্ছা, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সেটা আমিও জানতে চাইছিলাম, যে এখন আমাদের জীবন কিন্তু আগের মতো এত সহজ নয়। তাই আমি জিজ্ঞেস করছিলাম যে কনভেনশনাল বা ট্রেডিশনাল প্রোগ্রামগুলি ছাড়াও আপনারা লাইক জেন্ডার যে সেন্সিটাইজেশনের বিষয় রয়েছে, আপনি এখন বললেন, এরকম কি কি কর্মসূচি আপনারা করেছেন এবং কিরকম বিশিষ্ট ব্যক্তিদের এটার মধ্যে আপনারা আপনাদের সঙ্গে নিয়েছেন কাজ? আমরা একটা, এই যে বললাম আপনাকে, এই যে সাহিত্য, আমরা একটা উন্মিলন নামে একটা ম্যাগাজিন নিয়ে করেছি। সেই সুবাদে আমরা কয়েকজন গুণীজন যারা বিশিষ্ট শিক্ষাবিদ আছেন আমাদের এলাকার বা ত্রিপুরা রাজ্যের বা আগরতলার, ওদেরকে ইনভাইট করে ওদের সঙ্গে একটা সাহিত্য চর্চার মতো আমরা করে থাকি আলাদা। এটা শিক্ষামূলক, কারণ আজকালকে এডুকেশন সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা সমাজের জন্য, এডুকেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তাছাড়া আমরা একটা সংস্কৃত সম্ভাষণ একটা প্রোগ্রাম করেছিলাম আমাদের ক্লাবে। আমাদের ভারতবর্ষের যে পুরানো যে সংস্কৃত ভাষাটা, ওইটার অ্যাওয়ারনেসের জন্য আমরা সংস্কৃত সম্ভাষণ বলে একটা প্রোগ্রাম করেছি 7 দিনের। এলাকাবাসীদের সঙ্গে
কল করে ওদের সঙ্গে করেছি। তাছাড়া এই যে জেন্ডার ইকুয়ালিটিটা বললেন, হ্যাঁ, আমাদের এখানে প্রত্যেকটা প্রোগ্রামে ইকুয়ালিটির বিষয়টা আসবো, আপনি বলছিলেন ট্রান্সজেন্ডারদের নিয়ে আপনার আর কি করছেন, এটা যদি একটু বলেন। ট্রান্সজেন্ডার আমরা লাস্ট কালী পুজোর সময় একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম ট্রান্সজেন্ডার ইস্যুস। ওইখানে অ্যাকচুয়ালি আমরা সমাজের মধ্যে একটা সবসময় দেখতাম ওই যে ট্রান্সজেন্ডার ইস্যুটা ওদেরকে একটু পিছন দিকে রাখতো সমাজে। তো আমরা কি করলাম, ওরাও তো আমাদের সমাজের একটা পার্ট আমাদের মধ্যে, ঠিক আছে? তো ওদেরকে সমাজের মধ্যে আমাদের যেরকম অধিকার আছে প্রত্যেকটা মানুষের, ওদের সমান অধিকার আছে। বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা ওদেরকে নেওয়া অ্যাকসেপ্ট করার ডিফারেন্ট ধরনের থাকতে পারে, কিন্তু আমরা ভাবলাম যে না, এটা থেকে বেরিয়ে আসা যায় কিভাবে। তো তার জন্য একটা ট্রান্সজেন্ডার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। ওইখানে আমাদের ত্রিপুরা রাজ্যেরই একজন খ্যাতনামা, উনি মাস্টার ট্রেনার, ওনার নামটা আমার একটু লিখে রেখেছিলাম কোথায়, ওর নামটাও ঠিক আমার না, ওনার নামটা স্নেহা গুপ্তা রায়, শ্রীমতী স্নেহা গুপ্তা রায়। স্নেহা গুপ্তা রায় উনি মাস্টার ট্রেনার হিসেবে এসেছিলেন এবং ওনার সঙ্গে আরো 4-5 জন নিয়ে এসেছিলেন। ট্রান্সজেন্ডার যে ইস্যুটা, ওইটা সমাজের মধ্যে কিভাবে আমরা অ্যাকসেপ্ট করি, ওদেরকে পিছনে না ফেলে ওদেরকে কিভাবে সামনে এগিয়ে এনে একসঙ্গে বসে আমরা এখন যে আমরা তাদেরকে জীবন উপযোগী, সমাজ উপযোগী সমাজ করে তুলতে উপযোগী, হবে। ওদেরকে আমরা কখনো এরকম ভাবে দেখবো না যে ও একটু অন্যদিকে পিছনে। ওদেরকে আমরা যেভাবে কমিটি তৈরি করছি, ওদেরও যাতে স্থান এখানে থাকে। আমাদের এরিয়াতে নেই, আমাদের উন্নয়ন সংঘ এরিয়াতে, উত্তর ভারতের মানে উন্নয়ন সংঘ এরিয়াতে যদি থাকতো অবশ্যই আজকে ক্লাবের মধ্যে ওদের একটা একটা অন্তর্ভুক্তি করবেন হ্যাঁ তাদের। অন্তর্ভুক্ত করতে পারতাম। তাহলে এই অ্যাওয়ারনেসটা হলে কি হবে, একটা আস্তে আস্তে মানুষের কাছে একটা বার্তা যাবে যে না, ট্রান্সজেন্ডার ইস্যুটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটা সমাজের মধ্যে প্রাধান্য দেওয়াটা খুব দরকার, এবং ওদেরকে যদি পিছিয়ে থাকে ওদেরকে সামনে এনে সবার সঙ্গে সমানভাবে চলার অধিকার তৈরি করা দরকার। আচ্ছা, আপনারা খুব ভালো কাজ করছেন। আপনাদের এই ক্লাবে, আপনাদের আপনাদের এই ক্লাবে যে মহিলাদের অংশগ্রহণ, উমেন্স পার্টিসিপেশন যেটা, সেটা কিরকম? তার পরিসংখ্যান বা তার গুণবত্তাই বা কিরকম? সত্যি কথা বলতে কি, আমাদের যে ক্লাবের যত ধরনের যে বছরব্যাপী যে অনুষ্ঠান, ওইটার মধ্যে মহিলাদেরই সবচেয়ে প্রথম, ওদেরই অগ্রাধিকার থাকে এবং ওরাই পরিচালনা করে। আমাদের যা বললাম, ব্লাড ডোনেশন ক্যাম্প বললাম, আমরা যদি কোনো ধরনের প্রোগ্রাম, তাছাড়া সাংস্কৃতিক সন্ধ্যা কোনো প্রোগ্রাম করি, খেলাধুলা যে কোনো ধরনের অনুষ্ঠান অ্যাক্টিভিটিস, এগুলোর মধ্যে মহিলারাই প্রত্যেকটা জায়গাতে থাকে। বিভিন্ন আর্ট কম্পিটিশনে ওরাই দেখছে, ওরাই। আপনাদের এই ক্লাবের যে গুরুত্বপূর্ণ পদগুলি রয়েছে তাতে কি কোনো পোস্ট হোল্ড করে হ্যাঁ মহিলা? আছে আমাদের সাংস্কৃতিক সম্পাদকই আছে মহিলা, সহ সম্পাদিকা আছে মহিলা। আমাদের যে এবার দুর্গাপূজা কমিটি হয়েছে, দুর্গাপূজার কমিটির মধ্যে সহসভাপতি হিসেবে আছে মহিলারা। দুর্গাপূজা কমিটির সাংস্কৃতিক পদে সম্পাদক সম্পাদিকা আছে মহিলারা। গণেশ পূজাতে সহসভাপতি মহিলারা আছেন। প্রত্যেকটা জায়গাতে মহিলারা তাদের অংশগ্রহণ করছে এবং খুব সুন্দরভাবে তারাই পরিচালনা করছে। আমাদের এখানে আমাদের ক্লাবে একটা লাইব্রেরি আছে, আমরা কিছুদিন আগে উদ্বোধন করেছিলাম। আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উদ্বোধন করে গেছিলেন। আমাদের একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে আমরা বিভিন্ন ধরনের বই রাখছি, রবীন্দ্র পাঠাগার বলে। তো ওইখানে আমাদের এলাকার যে, শুধু এইটা না, আমাদের যে এলাকার যে বয়স্করা আছে, এটা তো আমি বললাম, আমাদের যে ইয়াং জেনারেশন বিভিন্ন জায়গাতে আছে, আমাদের যে বয়স্ক মহিলারা আছে ওদেরও বিভিন্ন পদ আমরা দিয়ে রেখেছি আমাদের। ওরা নিঃস্বার্থভাবে কাজ করছে। আমাদের দুর্গাপূজার সময় একদম বাড়ি থেকে এসে সারাদিন এখানে কাজ করে চলছে। মন্দির আছে আমাদের, শিব মন্দির, ওইখানে কাজ করে চলছে। এই যে পাঠাগার ব্যাপারটা, ওইখানে আমরা এরকম ধর্মীয় অনেক বই রেখেছি, যারা এসে সন্ধ্যার সময় এখানে পড়তে পারে। আমরা পত্রিকা রেখেছি, এলাকার বয়স্ক যারা আছে সম্মানিত ব্যক্তিরা, তারা যাতে এখানে বসে পড়তে পারেন। এবং আমরা নাগরিক বয়স্কদের জন্য একটা সংবর্ধনাও দিই। আমরা যে প্রতিষ্ঠা দিবস হবে, যারা এলাকার 60 ঊর্ধ্ব বয়স্ক আছে তাদেরকে আমরা সংবর্ধনা দিই। তাছাড়া আমাদের এলাকাতে যারা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন, ওদেরকে আমরা সংবর্ধনা দিই। এটা দেওয়ার মানে হলো মোটিভেট করা বাচ্চাদের, আর বয়স্কদের এটা সংবর্ধনা দেওয়ার মানে হলো তাদেরকে শ্রদ্ধা করা, তাদের প্রতি একটা শ্রদ্ধা যে না, এলাকার মানুষ আপনাদেরকে মনে রাখে। ঠিক আছে, বয়স হলে আমরা জানি আমাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে আমরা সম্মান জানি, সেটাই বলতে পারি। অ্যাজ এ ক্লাব সেক্রেটারি, মানে এই যে ক্লাব আমাদের সামাজিক সুস্থিতি বজায় রাখতে ক্লাবের কিরকম ভূমিকা রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, একটা ক্লাবের এক এক ধরনের ভূমিকা থাকে। একটা বলি, আমাদের তো বনেদি অনেক ক্লাব আছে, আমাদের শহর দক্ষিণাঞ্চলের প্রায় অনেকগুলি ক্লাব আছে। এটা ভাগ করা আছে, আমাদের ক্লাব হিসাবে অনেকগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এখন
আজকে আমি যতই কিছু বলি না কেন, সামাজিক অবক্ষয় কিন্তু একদিকে আছে। আজকে আমরা অনেক সময় পেপারে দেখি, প্রত্যেকটা দিন পেপার খুললেই দেখা যায় বিভিন্ন জায়গায় নেশা কারবার চলছে, আর আমরা এদিকে নেশামুক্ত নেশামুক্ত বলি। তো প্রত্যেকটা যে ক্লাব হুম। ক্লাব তৈরি, আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী আছেন প্রফেসর ডাক্তার মানিক সাহা, উনি প্রত্যেকটা ক্লাবকে খুব গুরুত্ব দেন। কেন গুরুত্ব দেন? যে ক্লাবের হলো মুখ্য ভূমিকা ওই এলাকার মধ্যে, কারণ ওরাই পারবে একমাত্র ওই এলাকার মধ্যে যদি কোনো ধরনের সামাজিক অবক্ষয় হয়, সামাজিক কোনো কিছু নষ্ট হয়, ওই জিনিসটাকে তুলে রাখার এবং ধরে রাখার এবং ঠিক করার দায়িত্ব ক্লাবের। তো সেই জায়গাতে এই যে বিভিন্ন ধরনের এসব কাজ হচ্ছে, তো সেই জায়গাতে আমাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? যেখানে এইরকম অ্যাক্টিভিটি আমরা পাচ্ছি, ওদেরকে ওই জায়গায় আমরা যাচ্ছি, ওদেরকে আমরা ধরছি, ধরে হয়তো আইন কানুনের সহায়তা নিচ্ছি, এবং যেখানে দেখছি যে নতুন কেউ এরকম করছে, ওদের বাড়িঘরের সঙ্গে কথা বলে ওদেরকে মোটিভেট করার জন্য ওদের সঙ্গে আমরা ব্যক্তিগত কথা বলছি। এরকম দেখা যায় যে আমাদের পাড়াতে এরকম ছিল অনেক, ওদেরকে আমরা ওই জায়গা থেকে আচ্ছা, ফিরিয়ে আনতে পেরেছি, এবং এটা আগামী দিনে আমাদের চলবে। এইগুলি নিয়েও কি আপনাদের আগামী দিনে কোনো কর্মসূচি হ্যাঁ, রয়েছে, প্ল্যানিং সবসময় আমাদের রয়েছে? কর্মসূচি আগামী দিনে, আমরা প্রত্যেক সময়, এটা এভরিডে অ্যাক্টিভিটি। আমরা আচ্ছা, প্রত্যেক দিন এরকম কর্মসূচি থাকে। যদি আমরা কখনো খবর পাই, ওদের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। প্রথম ওর ব্যাকগ্রাউন্ডে জানার চেষ্টা করি, ও কাউন্সিলিং কোথাও করেন। কাউন্সিলিং, তারপর ওইটা এইভাবে করতে করতে আমরা কাউন্সিলিং করে যেভাবে সুবিধা হয় ওকে ওই জায়গা থেকে বের করা যায়, সেই জায়গাটা আমরা চিন্তা করি। তো সামাজিক দায়বদ্ধতা প্রচুর আছে একটা ক্লাব, প্রত্যেকটা ক্লাবে। তো আমাদের সামাজিক দায়বদ্ধতা শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রাম এইসব তো সবসময়ই করি, কারণ এইসব করাটা দরকার। আদারওয়াইজ নেক্সট জেনারেশন ডে বাই ডে যে ডেভেলপ হচ্ছে আমাদের সোসাইটিতে, আমাদের মোবাইলের মধ্যে অনেক ধরনের উল্টাপাল্টা জিনিস চলছে, যে জিনিসটা সমাজকার নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে বের করে আনার জন্য শিক্ষামূলক অনেক কিছু কাউন্সিলিং বা শিক্ষামূলক অনেক কিছু অনুষ্ঠানও প্রত্যেকটা ক্লাবের করা দরকার, যেখান থেকে বেরিয়ে আসা যায়। যেমন আমাদের বিভিন্ন এখানে আপনার দেখা যাবে ট্রাফিকের অনেক ট্রাফিক মানে অনেক গাড়ি টাড়ি পার্ক করা আছে রাস্তার হুম, মধ্যে, এটা হুম, যাতে হুম, না হয় হুম। তার জন্য আমরা অ্যাওয়ারনেস প্রত্যেক বাড়িতে বাড়িতে কথা বলি। আমরা ইল্লিগাল পার্কিং গুলি। ইলিগাল পার্কিং যেটা, তো সেই জায়গাতে এটা আমাদের গভর্নমেন্টের কাছেও আমরা আমাদের একটা প্রপোজাল সাবমিট করেছি, এটার যেন ট্রাফিক ব্যবস্থা করা হয় এবং রাস্তায় যেন গাড়ি না থাকে তার জন্য ব্যবস্থা করা হয়। আমরা অনেক ধরনের উদ্যোগও ওনার কাছে আমরা প্রপোজালে সাবমিট করেছি। যখন গাড়ি যারা বিক্রি করে ওইখানে যাতে প্রপার গ্যারেজ দেখেই দেওয়া হয়, আননেসেসারি না দেওয়া হয়, ইলিগাল পার্কিং এর উপর যাতে ব্যবস্থা হয়, সব দিক দিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করে এগোচ্ছি। আমাদের এখানে একটা আপনার স্বাস্থ্য কেন্দ্র আছে। এই স্বাস্থ্য কেন্দ্রটা আমার মনে হয় না আগরতলার খুব কম ক্লাবে এরকম আছে। আচ্ছা, খুব কম, সবচেয়ে পুরানো। এখানের মধ্যে আপনি হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক এবং আয়ুর্বেদিক বাবা। ৩ টা চিকিৎসাই এখানে পাবেন। কিন্তু আমাদের এখানে ডাক্তারের অভাব। এখানে আপাতত একজন কম্পাউন্ডার আসেন, একজন ইনচার্জ আছেন আয়ুর্বেদিকের, উনি সবটা দেখছেন। এরকম মানে মোটামুটি এরকম দিয়ে চালানো হচ্ছে। কিন্তু এখানে যদি একজন ভালো ডাক্তার পাই, আমরা চেষ্টা চালাচ্ছি, একজন ভালো ডাক্তার, ভালো ফার্মাসিস্ট একজন যদি আগে ছিল, লাস্ট বিগত কিছু ৪-৫ বছর ধরে নেই, উনি ট্রান্সফার হয়ে গেছেন এবং রিটায়ারমেন্টে চলে গেছেন। তারপর কেউ আসেনি। আমরা একটা ইয়েও বলেছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে এখানে একটা ব্যবস্থা করার জন্য। কারণ এলাকার মানুষ অনেক উপকৃত হয় আমাদের এই হসপিটালটাতে। যেকোনো ইমার্জেন্সি তে আগে আমাদের এই হসপিটালটাই কাজ করে। তাছাড়া আমাদের এখানে শঙ্করাচার্য বিদ্যায়তন একটা স্কুল আছে, হুম, অনেক পুরনো স্কুল। হুম, এই স্কুলটা অ্যাকচুয়ালি আমাদের যে বিষ্ণুপুরী যে মহারাজ ছিলেন, উনি এই স্কুলটা এখানে দান করেছিলেন, এবং পুরনো সবচেয়ে পুরনো শিব মন্দির অত্র এলাকার মধ্যে উত্তর বাধারঘাট, আমরা উত্তর বাধারঘাট স্থিত শিব মন্দির বলি। হুম, হুম, এই শিব মন্দিরটা খুব জাগ্রত এবং খুব পুরনো মন্দির। এটার সঙ্গে আমাদের অনেকেরই একটা আহ, ধার্মিক এবং নিজের আত্মার একটা মিল মিল আছে। আমি ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছি, আমাদের অনেকেই দেখেছে। তো এই মন্দিরটাকে একটা সুন্দর জায়গাতে প্রতিষ্ঠা করার জন্য স্কুলের মধ্যে জায়গা আছে, এখনো সেই জায়গাটা আমরা নির্ধারণ করতে পারিনি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে। তো সেই জায়গায় যাতে সুন্দরভাবে আমরা পুনর্নির্মাণ করে আমরা শিব মন্দিরটা প্রতিস্থাপন করতে পারি, পুনঃ প্রতিষ্ঠা করতে পারি সুন্দরভাবে সেই জায়গাতে। মন্দিরের জায়গা আছে, সুতরাং ওই স্কুলও তো আমাদের ইয়ে হুম, দিতে হুম, হুম, হবে। হুম, কারণ এটা আমাদের গার্লস স্কুল, সবচেয়ে হুম, পুরনো স্কুল, এখানে ভালো ভালো রেজাল্ট করছে মেয়েরা। তো এইভাবে আমরা আমাদের বিভিন্ন কাজকর্ম চালিয়ে যাচ্ছি, দেখা যাক কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমরা আমাদের টেনিউরে মানে চলছে এখনো, আমরা যতটুকু পারছি আমরা ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি আর কি।
অসংখ্য ধন্যবাদ পার্থবাবু আপনাকে। আজকে আমরা উন্নয়ন ক্লাবের সম্পাদকের সঙ্গে কথা বলে এই ক্লাবের যে বিভিন্ন কর্মসূচি, তাদের আগাম পরিকল্পনা, বিভিন্ন দাবি দেওয়া ইত্যাদি সম্পর্কে জানলাম। আজকের মতো আমরা মুখোমুখি স্টুডিও ত্রিপুরা এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। নমস্কার। নমস্কার।